হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের যেটা 12 নম্বর স্কুল দেওয়া হয়েছে সেই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব। তাই অবশ্যই আজকের ক্লাসটাও তোমরা অন্যান্য দিনের মতো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন, প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক। তোমরা জানো জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সেটা মানে কত কেলভিন? তাহলে সেটা মানে 100 তার সঙ্গে 273 যোগ হবে, এতটা যোগ হবে, নিয়ে হয়ে যাচ্ছে দেখো 373 কেলভিন। অপশন বি। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে কোন মৌল বা যৌগের সঙ্গে যদি ক্লোরিন যুক্ত হয়। আমরা জানি অক্সিজেন বা অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌল যেমন ক্লোরিন যদি যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় জারণ বিক্রিয়া। তাহলে এখানে জারণ হয়। একটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ তোমরা লিখতে পারো সোডিয়াম ক্লোরাইড মানে NaCl। এছাড়া সালফিউরিক অ্যাসিড এটাও কিন্তু লেখা যায়, যার সংকেত হচ্ছে H2SO4। জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। এরপরে মরচে কি, মরচে পড়ার শর্ত কি লিখবে দেখো। সাধারণ লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে কিছুদিন পরে লোহার গায়ে লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে। এই পাতলা বাদামি রঙের আস্তরণকে মরচে বলে। তাহলে এতটা লিখলে। শর্তর মধ্যে প্রথম শর্ত লিখবে মরচে পড়ার জন্য অক্সিজেন ও জলীয় বাষ্পের উপস্থিতি আবশ্যক। এদের কোনো একটির অনুপস্থিতিতে মরচে পড়বে না। তাহলে দুটোই দরকার, অক্সিজেনও দরকার, জলীয় বাষ্প কিন্তু দরকার। 2 নম্বর, বায়ুর কার্বন ডাইঅক্সাইড মরচে পড়ার বিক্রিয়াকে ত্বরান্বিত করে। মানে বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকলে সেক্ষেত্রে মরচে পড়াটি তাড়াতাড়ি ঘটে। 3 নম্বর, বিশুদ্ধ লোহায় মরচে পড়ে না। লোহার মধ্যে অবস্থিত অশুদ্ধগুলি মরচে গঠনের অন্যতম কারণ। এখানে পেজ নাম্বার দেখো 218। অথবা যে প্রশ্ন, তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে উদাহরণ দাও। তোমরা লিখবে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদের তড়িৎ পরিবাহী পদার্থ বলে। উদাহরণ হচ্ছে তামা, সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, গ্রাফাইট, গ্যাস কার্বন, অ্যাসিড, ক্ষার ও লবণের জলীয় দ্রবণ ইত্যাদি। নেক্সট 4 দাগের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা সরাসরি তোমাদের টেক্সট বুক থেকেও লিখতে পারো। আর এখানে দেখো খুব সুন্দর করে দেওয়া হয়েছে, কিছুটা যেটা চেঞ্জ করতে হবে সেটা কিন্তু চেঞ্জ করেই ঠিকঠাক মতো লেখা হয়েছে। প্রথম হচ্ছে তরলের প্রকৃতি। যে তরল যত বেশি উদ্দায়ী তার স্ফুটনাঙ্ক তত কম হয়। উদ্দায়ী মানে সাধারণ অবস্থায় সেটি কিন্তু বাষ্পীভূত হয়ে উপরের দিকে উড়ে যায়, তাই না? মানে ঘরের উষ্ণতাতেই কিন্তু সেটা কিছু পরিমাণ ওই তরল বাষ্প হয়ে গ্যাসের সঙ্গে মিশে যায়, বাতাসের সঙ্গে মিশে যায়। তাহলে সেই উদ্দায়ী যতটা হবে তত স্ফুটনাঙ্ক মানে কম হবে, কম উষ্ণতাতেই সেটা স্ফুটন দেখা যাবে। প্রমাণ বায়ুমণ্ডলের চাপে ইথারের স্ফুটনাঙ্ক দেখো 35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস আর পারদের স্ফুটনাঙ্ক হচ্ছে 357 ডিগ্রি সেলসিয়াস। ইথারের স্ফুটনাঙ্ক এত কম হলো কেন? তার কারণ ইথার হচ্ছে উদ্বায়ী পদার্থ। তোমরা ক্লাস 7-এও কিন্তু এই বিষয়টি পড়েছো। এরপরে দেখো নেক্সট তোমরা হেডিং দেবে, সেটা হচ্ছে তরলে, মানে পয়েন্ট হচ্ছে তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। তরলের মধ্যে যদি কোনো কঠিন বা গ্যাসীয় পদার্থ দ্রবীভূত করা থাকে তাহলে সেক্ষেত্রে তরলের স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয়। যদি কঠিন দ্রবীভূত থাকে তাহলে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। যেমন জলের মধ্যে নুন মেশালে সেক্ষেত্রে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তুমি চাইলে এই কথাটি অ্যাড করতে পারো। কিন্তু গ্যাস দ্রবীভূত থাকলে তরলের স্ফুটনাঙ্ক কমে। জাস্ট এখান থেকে এতটা লিখবে। আর 3 নম্বর লিখবে তরলের উপর চাপ। তরলের উপর চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, আর চাপ কমালে স্ফুটনাঙ্ক কিন্তু কমে যায়। নেক্সট, বজ্রনাদ শুনলে বজ্রাহত হওয়ার ভয় থাকে না, ব্যাখ্যা করো। দেখো এটির আনসারে তোমরা লিখবে বজ্রপাত সৃষ্টির সময় তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি এবং শব্দ উৎপাদন প্রায় একসঙ্গে সংঘটিত হয়, কিন্তু উৎপন্ন আলো ও শব্দ একই সময় ভূপৃষ্ঠে দাঁড়ানো দর্শকের কাছে পৌঁছায় না। তুমি লক্ষ্য করেছো হয়তো যে বজ্রপাতের সময় যখন তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হয় এবং শব্দ যেটা তুমি শুনতে পাও সেটা কিন্তু শব্দটা একটু পরে শুনতে পাওয়া যায়, তাই না? তড়িৎ স্ফুলিঙ্গ আগে দেখা যায়, শব্দটা পরে আমাদের কানে এসে পৌঁছায়। কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো জিনিস কিন্তু একই সঙ্গে ঘটে। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে যে আলোটা আমরা আগে দেখতে পাচ্ছি, শব্দটা পরে আমাদের কানে এসে পৌঁছচ্ছে কেন? তার কারণ হচ্ছে আলোর বেগ অনেকটাই বেশি। দেখো প্রতি সেকেন্ডে 3 ইন্টু এখানে 10⁸, তাই না? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এত বেগ। তার জন্য বজ্রগর্ভ মেঘের অবস্থান যে উচ্চতায় সেই স্থান থেকে মুহূর্তের মধ্যেই কিন্তু আলো পৃথিবীতে এসে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু শব্দের বেগ তার থেকে অনেক কম। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাতাসে যেটা বেগ সেটা হচ্ছে, দেখো বাতাসের মধ্যে শব্দের বেগ সেটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তার জন্য এই দূরত্ব অতিক্রম করতে কিছু সেকেন্ড, সেটা 8 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, কিছুটা সময় কিন্তু লাগে। ফলে বজ্রপাতের সময় তড়িৎ স্ফুলিঙ্গ দেখার কিছু সময় পরে শব্দ শোনা যায়। তাই বজ্রনাদ শুনতে পাওয়ার অর্থ হলো বজ্রপাত ইতিমধ্যে ঘটে গেছে। তাই বলা যায় বজ্রনাদ শুনলে বজ্রাহত হওয়ার ভয় থাকে না।
তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বজ্রের শব্দ শেষবার শোনার পরই বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়। এরপরে নেক্সট কোশ্চেন, তাপমোচী ও তাপগ্রাহী পরিবর্তন বলতে কি বোঝায়? তাপমোচী রাসায়নিক পরিবর্তন অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা মুক্ত হয় তাকে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলে। এর সাথে একটি উদাহরণ তোমরা দিতে পারো, যেমন দেখো ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন, এর মধ্যে যদি জল মেশানো হয় তাহলে সেক্ষেত্রে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, তার সঙ্গে তাপ উৎপন্ন হয়। এটা একটি তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। আর তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন বা তাপশোষী রাসায়নিক পরিবর্তন মানে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় সেটিকে তাপগ্রাহী বা তাপশোষী রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন তুমি চাইলে এই উদাহরণটাও দিতে পারো, বা চুনাপাথরকে উত্তপ্ত করলে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতায় উত্তপ্ত করা হয় তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড, পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এখানে মাইনাস তাপ, তার এখানে তাপ শোষিত হয়, তার মানে এটা হচ্ছে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। এরপর লাইফ সায়েন্সের পোর্শনটা আমরা সলভ করে নেব। দেখো প্রথম প্রশ্ন, কৃষি বিজ্ঞানে যে শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার। ধানি পোনা থেকে চারা পোনা তৈরি হয় যে পুকুরে সেটি হচ্ছে আতুর পুকুর। এরপরে মুরগির একটি লাইট ব্রিড হচ্ছে এক্ষেত্রে দেখো অপশন যেটা দেওয়া হচ্ছে লেগ হর্ন, সেটা কিন্তু হবে আনসার। লাইট ব্রিড মানে সেক্ষেত্রে হালকা জাতের, কিন্তু কেমন হালকা জাতের যেটা মুরগি, সেটা হবে আনসার। দেখো এখানে ধানি পোনা থেকে চারা পোনা তৈরি হয় যে পুকুরে সেটা কিন্তু আতুর পুকুর নয়, এক্ষেত্রে রাইট আনসার হবে কিন্তু পালন পুকুর, এটা একটু কারেকশন করে নাও। এরপরে দেখো লাইট ব্রিড মানে যেখানে মুরগিটির ওজন 2 থেকে 3 কেজি হয়, কেমন সেটা হচ্ছে লাইট ব্রিড। আর ভারী জাতের ক্ষেত্রে সেক্ষেত্রে মুরগির ওজন 3 কেজি বা তার থেকে বেশি হয়, কেমন এগুলো হচ্ছে ভারী জাতের উদাহরণ। এরপর 2 দাগের প্রশ্নগুলো আনসার দেখে নাও। দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসলের ভোজ্য অংশকে উদ্ভিদ থেকে আলাদা করার পদ্ধতিকে বলা হয় মাড়াই। কোন ভিটামিনের চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা গোল্ডেন রাইস তৈরি করেছেন? ভিটামিন এ। অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট ব্যবহার করলে মাটির ক্ষারকীয়তা বেড়ে যেতে পারে। এরপরে 3 প্রথম প্রশ্ন দেখো, পেস্টের রাসায়নিক দমন পদ্ধতির 2টি অসুবিধা লেখো। পেস্টের রাসায়নিক দমন পদ্ধতির 2টি অসুবিধা হলো, প্রথম অসুবিধা লিখবে অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটি রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 2 নম্বর, আবার অনেক সময় এই রাসায়নিক পদার্থগুলি নদী বা হ্রদের জলে মিশে দূষণ ছড়ায়। 2টি বলেছে, 2টি তোমরা টেক্সট বুক থেকে লিখে নেবে, পেজ নাম্বার হচ্ছে দেখো 210। এরপরে সিয়ন কি আর চায়ে উপস্থিত পলিফেনলের উপকারী ভূমিকা লেখো। সিয়নটা তোমরা এখান থেকে লিখবে 216 পাতা। লিখবে যে জোড় কলম পদ্ধতিতে একটা চারা গাছের বা স্টকের সঙ্গে উন্নত জাতের যে গাছের শাখা বা কাণ্ডকে একসঙ্গে বেঁধে জোড়া লাগানো হয় তাকে সিয়ন বলে। আর চায়ে উপস্থিত পলিফেনলের বলেছিল যে দেখো উপকারী ভূমিকা, তোমরা লিখবে চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তাহলে এখান থেকে এতটা লিখবে। এরপর দেখো আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন, মৌমাছি মোম দিয়ে কি করে? মৌমাছি মোম গ্রন্থির ক্ষরণ দিয়ে মৌচাক তৈরি করে, তাহলে এটা হবে আনসার। আর পলিকালচার কি? পলিকালচারের আনসার তোমরা লিখবে রুই, কাতলা, মৃগেল এই 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাই হলো নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 12 নম্বর স্কুল অর্থাৎ মিদনাপুর কলেজিয়েট স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভের জন্য আমরা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি। সেই প্লেলিস্টের মধ্যে তোমরা পরিবেশ বিজ্ঞান, ম্যাথস, হিস্ট্রি, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টের মডেল প্রশ্নপত্রের সলিউশনগুলো পেয়ে যাবে। আর বাকি সাবজেক্টগুলোর সলিউশনের ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পুরনো ক্লাসগুলি আমাদের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।